জনম যাবি ফলে প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা। ও বন্ধুরে আমি তোমায় পাবো বলে এও জনম যাবি ফলে প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা। কলিজা হইয়াছে চিত্র রে বন্ধু, কলিজা হইয়াছে চিত্র রে বন্ধু, তোর লগনে ছাড়লো না রে ছাড়লো না, মন জানে আর কেউ জানে না। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালো রিদিতা। রুমের হালকা আলোয় তার হাত ভর্তি কাচের চুড়ি এক অপার্থিব ঝিলিক ছড়িয়ে পড়েছিল চারিপাশে। শাড়ির আঁচলটা খানিকটা তুলে গুজে নিয়েছে কোমরে, তাতেই তার ফর্সা উদর উন্মুক্ত হয়ে পড়েছে আয়নায়। আয়নার দিকে এক ঝলক তাকে হঠাৎ যেন নিজেকে চিনতে পারল না রিদি। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে নিজেকে। হাতের ফোনটা তুলে মুখের অর্ধেকটা চুলে লুকিয়ে ফোন দিয়ে মুখটা ঢেকে নিয়ে সেলফি তুলে আয়নার সামনে দাঁড়িয়ে, অতঃপর নিজের জায়গা থেকে ঘুরে পেছনে থাকা বান্ধবীদের দিকে তাকায়। মুখে এক চিলতে সংশয়, তবু চোখে যেন রহস্য। এক মুহূর্ত দ্বিধার পর ছবিটা ফরওয়ার্ড করে দেয় অচেনা একটা নাম্বারে। বার্তার সাথে জুড়ে দেয় কিছু শব্দ। জানো, আই মিস ইউ। ৭ সাগর ১৩ নদী পার হয়ে আপনি আসতেন যদি। এই দুটি লাইন লেখা মাত্রই ধপ করে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানার একপাশে। হাত কাঁপছে, কপাল ঘেমে উঠেছে, ঠোঁট দুটো তীর বেগে কাঁপছে। কোনোভাবে নিজেকে সামলে হাঁটু জড়িয়ে ধপ করে কাউচে বসে পড়ে রিদিতা। রিদিতা রায়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে সদ্য ভর্তি হওয়া এক ছাত্রী। সামনে ইনকোর্স পরীক্ষা, তাই বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডির পরিকল্পনা হয়েছিল বান্ধবী আহিয়ার বাসায়। কিন্তু পড়াশোনা যতটা না হলো তার চেয়েও বেশি হলো হাসি ঠাট্টার খেলাধুলা। এমন সময় তাদের খেলা ডেয়ার অ্যান্ড ট্রুথে ঘুরে ঘুরে রিদির টার্ন আসে। তার জন্য বেছে নেওয়া হয় এক চ্যালেঞ্জ, নিজের ক্রাশকে শাড়ি পরে সেলফি পাঠানো, সঙ্গে একটা প্রেমময় বার্তা। সকলের চাপে পড়ে লজ্জা লুকিয়ে শেষমেশ রিদি কাজটা করেই ফেলে। বান্ধবীরা তো হেসে গড়াগড়ি খায়। আহিয়া বালিশে মুখ গুজে হাসছে, নীলা ভিডিও করতে ব্যস্ত। কিন্তু রিদি তার মন ভারী হয়ে আসে, কারণ তারা জানে না সে বার্তাটা কাকে পাঠিয়েছে। তার ক্রাশ কোনো সাধারণ কেউ নয়, সে একজন প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। গুঞ্জনে উঠেছে খুব শীঘ্রই সে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দখলে আসবে। রাজনীতি রিদির কখনোই পছন্দ ছিল না, কিন্তু আহাদ রাজা মীরকে প্রথম দিন ক্যাম্পাসে দেখেই যেন কোথায় হারিয়ে গিয়েছিল সে। তার রিজার্ভ আচরণ, চোখে তীব্র আত্মবিশ্বাস আর চলার ভঙ্গিমা, সব মিলিয়ে আহাতের মধ্যে ছিল এক ধরনের নিঃশব্দ অথচ প্রবল আকর্ষণ। শব্দ নয়, দৃষ্টি দিয়ে সে কথা বলে, আর সেই দৃষ্টির ভেতরেই রিদি ডুবে গিয়েছিল নিঃশব্দে। বন্ধুরা জানে না এই বিষয়টা, জানে না রিদির ভালো লাগার মানুষটা ঠিক কতটা প্রভাবশালী, তাই তারা হেসে উড়িয়ে দেয় সব কিছু। কিন্তু রিদিতা জানে খেলার পরিণাম একটা খেলার ছলে শেষ নাও হতে পারে। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে এক রাজনৈতিক কার্যালয়, বড় কনফারেন্স টেবিল ঘিরে বসে আছেন দলীয় কেন্দ্রীয় নেতারা। আলোচনার বিষয় গুরুতর সাম্প্রতিক ক্যাম্পাস আন্দোলন, জেলা কমিটি পুনর্গঠন। প্রেস আসা এই তরুণ নেতা এখন কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে। তার চোখে কানে এখনও শহরের রাজপথ, জনগণের নিরাপত্তা, সাংগঠনিক শৃঙ্খলার কঠিন ছায়া। তবে হঠাৎ টুং একটা মৃদু শব্দে কেঁপে ওঠে তার মোবাইল। আলোচনায় ডুবে থাকা আহাদ রাজার ভ্রু সামান্য কুঁচকে যায়। বিরক্তি লুকিয়ে রেখে সে ফোনটা উপেক্ষা করতে চায়, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে টুং টুং আরও দুটি বার্তা আসে। এবার আর সহ্য হয় না, সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে এক অচেনা নাম্বার থেকে আসা ছবি, লাল শাড়ি পরা এক প্রেয়সী আয়নার সামনে দাঁড়িয়ে, শাড়ির আঁচলে আলতো করে বাঁধা কোমর, উন্মুক্ত উদর, আর শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, কোমল চোখে এক রহস্যময়তা। ছবির সাথে লেখা আসে লাইন দুটি, জানো, আই মিস ইউ। ৭ সাগর ১৩ নদী পার হয়ে আপনি আসতেন যদি। আহাদের চোখ মুহূর্তে স্থির হয়ে যায়,
ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড তার চেনা মনে হয় একদম নিজের রুম, নিজের বেড, নিজের ড্রেসিং টেবিল, এমনকি সেই জানালার পাশের পর্দাটাও। গলায় আটকে আসে কিছু, হেঁচকি উঠে যায়, গলা খুসখুস করে কয়েকবার কাশি দেয়। সামনে রাখা পানির গ্লাসটা তুলে এক ঢোক খায়। পাশে বসা তার অ্যাসিস্ট্যান্ট শাহিন একটু ঝুঁকে ভাড়ে ফোনে নজর রাখে। এক পলক তাকাতে আহাদ রাজা ফোনটা ঘুরিয়ে দেয়। শাহিন বলে উঠল, ভাই আপনি ঠিক আছেন তো? আহাদ ধীরে মাথা নাড়ে। একরাশ ভাবনায় ঢেকে যায় চোখ। সে কি ঠিক দেখছে? এটা কি তারই রুম? তার রুমে প্রেয়সীর আগমন ঘটলো কোথা থেকে? সে কিছু একটা ভেবে পকেট থেকে একটা কার্ড বের করে ফোন নাম্বারটা লিখে শাহিনের দিকে বাড়িয়ে দেয়। কণ্ঠে ঠান্ডা অথচ তীক্ষ্ণ নির্দেশ। এই নাম্বারটা সব ডিটেলস বের কর। কার নাম, কোথায় থাকে, এখন কোথায় আছে, সব কিছু চাই। এভরিথিং ইমিডিয়েটলি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, কুইক। শাহিন দ্রুত মাথা নেড়ে বেরিয়ে যায়। আহাদ রাজা আবার আলোচনায় ফিরলেও মন আর সম্পূর্ণভাবে সেখানে নেই। যেন কোথাও একটা ঘূর্ণিপাকে আটকে গেছে তার সত্তা। কেমন এক গা ছমছমে অনুভূতি তাকে ছেয়ে ধরে। এই মেয়েটা কে? সে কি তার রুমে দাঁড়িয়ে ছবি তুলেছে? আর কেনই বা এমন মেসেজ পাঠালো? হৃদিতা সবে ফোন ছুড়ে দিয়েছিল বিছানায়, মুখে কোনো শব্দ নেই, কিন্তু শরীরটা যেন কাঁপছে ভিতরে ভিতরে। অদ্ভুত এক ভয়, লজ্জার উত্তেজনা একসাথে কাজ করছে। আর তার এই অবস্থা দেখে বান্ধবীরা তো হেসেই শেষ। সেই ঘর যেন একরকম কলরবে ভরে উঠেছে। নীলা বালিশে মুখ গুজে গড়াগড়ি খায়। রিদি, তোকে আমি বিশ্বাস করতে পারছি না। তুই আসলেই ছবি পাঠিয়ে দিলি, তাও পেট উন্মুক্ত করে। আনিকা তো হাসতে হাসতে খাট থেকে গড়িয়ে পড়ে বলল, ক্রাশ তো আজ ক্রাশ করবে তোকে দেখে, রক্তে চান হবে তার হৃদয়। হৃদিত তার মুখে তেমন কিছু না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চোখে হালকা রাগ, গালে লজ্জার লালচে ছায়া, আর কণ্ঠে তীব্র অনুতাপের মিশ্রণ। শাড়ির আঁচল খুলতে খুলতে বলল, তোদের পাল্লায় পড়ে জানি না কোন দিন আমার গর্দান যাবে। আমি আর এক মুহূর্তেও এখানে থাকবো না। শাড়ির আঁচলটা ছুঁড়ে দেয় চেয়ারের পিঠে। সে নিজের ব্যাগ গুছাতে শুরু করে। আহিয়া ভ্রু কুচকে বলল, আরে আজকেই তো প্রথম এলি আমার বাসায়, এখনই চলে যাবে? খাবারটাও অন্তত খেয়ে যা। নীলা তাড়াহুড়ো করে বলে উঠল, আরে আমার তো এখনো ইন কোর্সের হাফ নোটও শেষ করি নাই। প্লিজ আর একটু থাক না রিদি। কিন্তু রিদিতা ব্যাগের চেন টেনে গম্ভীর গলায় বলল, তোদের যা খুশি কর, আমি গেলাম। দেরি হলে আবার বুবু শুরু করে দেবে হরতাল। আনিকাও ব্যাগ হাতে নিয়ে উঠে এসে বলল, আমিও যাব। সন্ধ্যা হয়ে গেলে আব্বু বাসায় ঢুকতে দেবে না, একদম প্যারা। তাদের গোছগাছ শুরু হয়। হালকা অস্বস্তির ছায়া ছড়িয়ে পড়ে ঘরে। একই সময়ে চট্টগ্রামে রাজনৈতিক অফিস। ঘড়ির কাঁটা আধা ঘন্টা ঘুরেছে। কনফারেন্স রুমের দরজাটা ধীরে খুলে গেল। ভিতরে ঢুকে শাহিন। চোখে মুখে তীব্র তাগিদার কিছু উত্তেজনার ছাপ। সে আহাদের পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাই সব ডিটেলস আমার হাতে। আহাদ একটু গম্ভীর হয়ে বলল, তাহলে দাঁড়িয়ে আমার চেহারা দেখছিস কেন? ফার্স্ট বল। শাহিন হাতে থাকা কাগজগুলো একে একে খুলে বলতে শুরু করে। এই নাম্বারটা যার নামে রেজিস্টার্ড, তার নাম ঈশানী রায়ান, জন্ম 1996, বরিশাল বিভাগের ভোলা জেলায়। তবে এই মুহূর্তে লোকেশন দেখাচ্ছে। সে হঠাৎ থেমে যায়। কপালে ভাঁজ পড়ে। এক প্রকার চিৎকার করে বলে উঠল। ও আহাদ চোখ সরু করে জিজ্ঞাসা করে, তবে কি ও করছিস? অবস্থান কোথায়? শাহিন একটু মাথা নিচু করে ধীরে বলল, মির হাউস ভাই, আপনার বাসা? সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ায় সে। এক চিলতে বিস্ময়ের সাথে গলার সুর বদলে যায়। মানে আমি ভুল দেখিনি, ওই রুমটা তাহলে আমারই ছিল। ছবিটা তোলা হয়েছে আমার বেডরুমে। শাহিন একটু দ্বিধা নিয়ে জানতে চায়, ভাই আপনি কি মেয়েটাকে চিনেন? না মানে উনি তো আপনার ঘরেই। চিনলে কি আর তোকে দিয়ে ডিটেলস বের করাতাম? রাবিশ। সরি ভাই। বলেই পিছু হটে শাহিন। আহাদ রাজা গভীরভাবে কিছু একটা ভাবে। দু আঙ্গুল দিয়ে কপাল ঘষে অতঃপর ধীরে আদেশ করল, শাহিন, আমাদের এখনই ঢাকা ফিরে যেতে হবে। সব ব্যবস্থা কর যত দ্রুত সম্ভব, কুইক। ওকে ভাই। মাথা নেড়ে দ্রুত বেরিয়ে যায় শাহিন। আহিয়াদের বিশাল বাড়ির লোহার গেটটা পেরিয়ে এলো হৃদিতা। গেটটা এমনিতেই ভারী, রীতিমতো শব্দ করে বন্ধ হলো পেছনে। তবে তার কানে যেন কিছুই পৌঁছাচ্ছে না। কান নয়, এখন কাজ করছে কেবল হৃদয়, আর সেটা যেন তার বুক ভেঙে বাইরে চলে আসবে এই মনে হচ্ছে। ধুকধুক ধুকধুক, তীব্র অনিয়ন্ত্রিত আতঙ্কিত স্পন্দনে কাঁপছে বুকটা। রাস্তার কিনারায় দাঁড়িয়ে চারিপাশে যেন কিছুই দেখছে না সে। ব্যাগে হাত ঢুকে কাপা কাপা আঙ্গুলে টেনে বের করে ফোনটা। স্ক্রিনে চোখ পড়ে, সঙ্গে সঙ্গে গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে ওঠে। সেই নাম্বার। সেদিন কলেজের অফিস রুমে গিয়েছিল ছুটি চাইতে, আর তখনই টেবিলের উপর একটা কার্ড পায় আহাদ রাজামির। সে আবেগের বশে নাম্বারটা কালেক্ট করেছিল, তবে ভাবিনি সেই নাম্বার কখনো মেসেজ করবে। কৌতূহল চাপতে না পেরে হোয়াটসঅ্যাপ খুলে দেখে মেসেজটা সেখানে সিন করেছে কিনা বোঝা যাচ্ছে না। তবু এক ধরনের ভয় জমে ওঠে মনে। যদি সে পড়ে থাকে, যদি দেখে ফেলে।
তাহলে তো তার রক্ষা নাই, নিশ্চয়ই এর জন্য তার শাস্তিও হতে পারে। সে একটা ঢোক গলাধ্যকরণ করে। হৃদিতা বুঝতে পারে অপর প্রান্তের লোকটি তার মতোই লাস্ট সিন অফ করে রেখেছে, তাই নিশ্চিত হওয়া সম্ভব না। সে গভীর শ্বাস নেয়। এক মুহূর্ত দেরি না করে সে মেসেজটা ডিলিট ফর এভরিওয়ান করে দেয়। 1 সেকেন্ড অপেক্ষা করে আবারও। এবার পুরো নাম্বারটাই কন্ট্যাক্ট থেকেই মুছে দেয়। ফোনটা বুকের কাছে জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে ফেলে, যেন বুকের উপর চাপ দিয়ে একটু প্রশান্তি নিতে পারে। একটা দীর্ঘ নীরব নিঃশ্বাস বেরিয়ে আসে ঠোঁটের ফাঁক দিয়ে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একবার তাকায় পেছনে। যেখানে দাঁড়িয়ে ছিল আহিয়াদের বিশাল বাড়ি। বাড়িটা যেন কোনো সাধারণ বাড়ি নয়। চারিপাশ উঁচু দেয়ালে ঘেরা, উপর দিয়ে পেঁচানো কাঁটাতার, যেন নিরাপত্তার মোড়কে লুকিয়ে রাখা গোপন কোনো ইতিহাস। 3 তলা অফ হোয়াইট দালান, সামনের দিকে কালো রঙের র্যাম্প ঘেরা একটা বিশাল গ্যারেজ, যেখানে 4-5টা সাদা কালো গাড়ি সারি দিয়ে দাঁড়ানো। সামনে সুইমিং পুল আর ছাদের ধারে জাতীয় পতাকা। বাগানে সাজানো বিদেশি গাছগাছালির সারি যেন একটু ঝুঁকে অভিজাত্যের আভা বিলিয়ে দিচ্ছে। সবচেয়ে চোখে পড়ে গেটের পাশে সাদা পাথরের ফলকটি, যেখানে চকচকে রূপালী অক্ষরে খোদাই করা মীর হাউস। শ্বেত পাথরের উপর রোদ পড়ে এমন ঝলমল করছে নামটা। হৃদিতার এক মুহূর্তের জন্য মনে হয় যেন কোনো মন্ত্রীর বাড়ি, যেখানে ঢুকতে গেলে লাগে পরিচয় প্রমাণ কিংবা অনুমতি। তার হঠাৎ গলা শুকিয়ে আসে। এদিকে আনিকা তার থেকে কয়েক কদম দূরে এগিয়ে গিয়েছে। হঠাৎ ঘুরে তাকিয়ে বলে, কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? হৃদিতা চমকে তাকায়, একটু হেসে মাথা নেড়ে বলল, কিছু না। আমি কিন্তু চললাম, দেরি হয়ে গেলি আব্বু বাসায় ঢুকতে দেবে না। তুই কিন্তু সাবধানে যাস। এই বলে আনিকা রিকশায় উঠে পড়ে। হৃদিতা হাত তুলে নীরব বিদায় জানায়। পরে সে পাশের রাস্তার দিকে এগিয়ে যায়, বুকের ভেতরে চাপা কাপড় নিয়ে। একটা হলুদ রঙের রিকশা দেখতে পেয়ে সে ডাকে, মিরপুর 11। রিকশাওয়ালা মাথা নাড়িয়ে রিকশা থামায়। হৃদিতা উঠে বসে পড়ে। হাত ভর্তি কাচের চুড়ি সামান্য বেজে ওঠে, সোনার পাতার মতো ঝংকার তোলে। তাড়াহুড়ে চুড়ি খুলে রেখে আসতে ভুলে গেছে। সূর্যটা তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। আকাশের রং মেখেছে কমলা লালচে ছায়া, ঠিক যেন তার আজকে পরা শাড়ির মতোই রঙিন, তবে ভেতরে ভেতরে গভীর। অন্যদিকে আহাদ রাজা একা একা বসে থাকে কিছুক্ষণ। ফোনটা আবার হাতে নেয়। সে আগন্তুক নাম্বারে ঢুকে দেখে, দিস মেসেজ ওয়াজ ডিলিটেড। কিন্তু ছবিটা তো সেভ হয়ে গেছে অটো হোয়াটসঅ্যাপে। সেটাই আবার ভেসে ওঠে ফোনের স্ক্রিনে। লাল শাড়ি, উন্মুক্ত উদর, রহস্যময় চোখ। আয়নার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এক প্রেয়সী। আহাদ রাজা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটার দিকে, অতঃপর ঠোঁট কামড়ে ধরে এক তীক্ষ্ণ অথচ ব্যঙ্গাত্মক হাসি দিয়ে থেমে থেমে বলল, আই সোয়ার জানো, তার চোখে আগুন আর ঠোঁটে খেলার ছায়া। আপনাকে যদি সামনাসামনি পাই কি হবে আমি নিজেও জানি না। আমার 29 বছরের জীবনে এমন ঘটনা প্রথম ঘটল, তাও আবার সেই কারিগর আপনি নিজে। তার চোখের দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত এক ছায়া খেলে যায়। বাঁকা হেসে বলল, রেডি থাকেন মিস জানু, সেই অনাকাঙ্ক্ষিত দিনগুলোর জন্য। চেয়ারটা ঠেলে সরিয়ে উঠে দাঁড়ায় সে। তার চলার ভঙ্গিতে দৃঢ়তা, চোখে এক ধরনের প্রতিজ্ঞা। রুমের দরজা খুলে গম্ভীর মুখে দ্রুত পায়ে আহাদ বেরিয়ে যায় কনফারেন্স রুম থেকে। এদিকে রিকশা চলতে শুরু করে, কিন্তু হৃদিতার মনের ভেতর এখনও তোলপাড়। সে মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে যেন তার পাঠানো ছবি আর মেসেজ না দেখে। তবুও প্রশ্ন থেকে যায়, সেই ছবি কি সে দেখেছে? যদি দেখে থাকে তাহলে তাহলে কি তেমন কিছু হবে? তার কি এত সময় আছে নাকি? অযথা এসবের পিছনে সময় নষ্ট করবে না নিশ্চয়। এই অজানা আশঙ্কার ভিতর দিয়ে চলতে থাকে হৃদিতা রায়ানের জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের দিকে। চট্টগ্রাম থেকে মাত্র 40 মিনিটের ভেতরে প্রাইভেট বিমানে করে ঢাকায় নেমে আসে আহাদ রাজা। বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে আরও 15-20 মিনিট লাগে। সময় তখন সন্ধ্যা 7:45। বাড়ির বিশাল গেট দিয়ে একসাথে ঢোকে 3টা কালো গাড়ি। সামনের গাড়িতে 2জন অ্যাসিস্ট্যান্ট, নাহিদা শাওন, সাথে নিরাপত্তারক্ষী। মাঝের গাড়িতে আহাদ রাজা নিজে, সাথে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট শাহিন। পেছনের গাড়িতে তার ব্যক্তিগত গার্ডদের দল কড়া পাহারায়। গাড়ির কাজ ভেদ করে ঘরের আলো ঝলমল করে চোখে আসে। গাড়ি থামতেই ভেতরে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে, যেন বাড়ির প্রতিটা ইট পাথর জানে বাড়ির ছেলে ফিরে এসেছে। আহাদ নামতে বুকের ভেতর কেমন এক অজানা অনুভূতি ছড়িয়ে পড়ে। ভেতরে গটগট শব্দ তুলে হাঁটতে শুরু করে। ড্রয়িং রুমে ঢুকতে চোখে পড়ে চারপাশের দৃশ্য। কোনার চেয়ারে চোখে চশমা, ফোনে মনোযোগ দিয়ে বসে আছেন তার মা আফরোজা শেখ। গম্ভীর মুখ, তবে চোখে মুখে একটা অদৃশ্য মায়া। আরেক কোণে তার ছোট চাচি মেয়েকে পড়াচ্ছেন 9 বছরের আদিবা। আহাদ তাকে চাচি আম্মু বলেই ডাকে। আদিবা খাতায় লিখছে, আর তার মিষ্টি গলার জবাব শুনে বোঝা যায় পড়ার চাপ তাকে খুব একটা স্পর্শ করে না। এদিকে মেঝেতে আধা শোয়া হয়ে কানে হেডফোন গুজে গেম খেলছে তার চাচাতো ভাই আদিল মির। বয়স 22 পেরিয়ে 23 ছুঁয়েছে, অথচ তার বাদরামি এখনও যায়নি। কোনার আরেক পাশে তার বিদেশি পোষা কুকুরগুলোর সাথে খেলা করছিল ছোট চাচা আশফাক মির। কালো কুকুরটার নাম সিরিয়াস, বাদামি কুকুরটার নাম কোকো। আহাদ না থাকলে চাচাই ওদের যত্ন নেন। তার সাথে আহাদের একটা আলাদা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।
চারিপাশের কর্মচারীরা নীরবে কাজ করে যাচ্ছে। আহাদ এবার দ্রুত সিঁড়ির দিকে এগোতেই চাচা ডাক দেন। আহাত, এত তাড়াতাড়ি চলে এলি? কোনো ঝামেলা হলো নাকি? অস্থির দেখাচ্ছে তোকে। আহাদ মাথা নেড়ে ঠান্ডা গলায় বলল। না চাচু, কাজ শেষ, তাই চলে এলাম। অতঃপর তার মায়ের দিকে এগিয়ে যায়। আহাদ মাথা সোজা করে সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াহুড়ো করছো কেন? কি হয়েছে? আহাদ জোর করে মুখ শক্ত রেখে বলল। কিছু না আম্মা। আর কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সোজা নিজের রুমে ঢুকতে বুকের ভেতর আবারও কেমন এক অচেনা অনুভূতি ভর করে। একবার চোখ বুলায় চারিপাশে, সবকিছু যেন স্বাভাবিক। তার দৃষ্টি আচমকা আটকে যায় চেয়ারের উপর ফেলে রাখা লাল শাড়িতে। মুহূর্তে বুক থক করে ওঠে। এটাই তো সেই শাড়ি যেটা পরে এক প্রেয়সী তার কাছে ছবি পাঠিয়েছিল। শাড়িটা হাতে তুলে নিয়ে নিজে প্রশ্ন করে। শাড়ি এখানে পড়ে আছে, তাহলে প্রেয়সী গেল কোথায়? কণ্ঠ হঠাৎ ভারী হয়ে ওঠে। সে উচ্চস্বরে চিৎকার করে ডাকে। আহিয়া, আহি। দৌড়ে আসে আহিয়া। বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে। ভাইয়া কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? আহাদ দাঁত কিরমির করে প্রশ্ন ছুড়ে দেয়। আমার রুমে কে এসেছিল? আহিয়ার দৃষ্টি এক মুহূর্তে শাড়ির দিকে আটকে যায়। মনে মনে শ্বাস বন্ধ হয়ে আসে। ঠোঁট কামড়ে ভাবে। হাই আল্লাহ, রীতি তুই এটা কি করলি? শাড়িটা ভাইয়ার রুমে রেখেই চলে গেলি। আমাকে তো ফাঁসিয়ে দিলি। আহাদ আবারও গর্জে ওঠে। কি হলো, কথা বলছিস না কেন? আমার রুমে আসার সাহস হলো কি করে? সরি ভাইয়া, আসলে আমরা ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করছিলাম। তোমার রুমটা বড়, তাই এখানেই। আহাদ ভ্রু কুচকে শাড়ির দিকে তাকিয়ে প্রশ্ন করে। গ্রুপ স্টাডি? শাড়ি পরে? আহিয়া তোতলাতে বলল। না মানে পড়া শেষে একটু মজা করে শাড়ি পরেছিলাম আমার এক ফ্রেন্ডকে। এখন কোথায় সে ফ্রেন্ড? ওরা তো সবাই বাসায় চলে গেছে। বাসা কোথায়? অ্যাড্রেস দে, কুইক। আহিয়ার চোখে ভয়। সে আমতা করে বলল। কেন? এখন ওদেরকেও কি তোমার রুমে আসার শাস্তি দেবে? আহাদের কণ্ঠ বরফের মতো ঠান্ডা। যদি তুই একা একা সব শাস্তি নিতে পারিস তাহলে কষ্ট করে ওদের খুঁজবো কেন? না না, দিয়েছি। আহিয়া কেঁপে ওঠে। হাত কাঁপতে একটা কাগজে ঠিকানা লিখে দেয়। তারপর শাড়িটা হাতে তুলে নিতে গেলে আহাদ হুঙ্কার দেয়। তোকে শাড়ি নিতে বলেছি, যেখানে ছিল সেখানেই রাখ। আহিয়া থমকে দাঁড়ায়। ভ্রু কুচকে প্রশ্ন করে। কেন? থপড়ায় তোর চেহারার নকশা পাল্টাই দিব। যা বলছি তাই কর। আহিয়া শাড়িটা আবার আগের জায়গায় রেখে দৌড়ে বেরিয়ে যায়। আহাদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে শাড়িটা তুলে মুখের কাছে আনে। নতুন কাপড়ের গন্ধের সাথে মিশে আছে অদ্ভুত এক মেয়েলি সুবাস, যেন কোথাও থেকে এসে তার স্নায়ুতে আগুন ধরিয়ে দিল। এক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থেকে শাড়িটা ছুঁড়ে মারে বিছানায়। অতঃপর যেভাবে করে গটগট করে ঢুকেছিল সেভাবেই গটগট করে বেরিয়ে যায় বাড়ি থেকে। আহাদ রাজাকে বাড়ি থেকে বের হতে দেখে সঙ্গে সঙ্গে শাহিন, নাদিম আর শাওন দৌড়ে আসে। নাদিম আগে এগিয়ে এসে বলল। বাই, কি হলো? কোনো সমস্যা কি? আপনাকে সিরিয়াস লাগছে। আহাদ রেগে হেসে বলল। আমি সিরিয়াস, তাই সিরিয়াস লাগছে। শাওনের দিকে তাকিয়ে বলল। গাড়ি রেডি কর, এখনই এক জায়গায় যেতে হবে, কুইক। নাদিম আর শাওন মাথা নেড়ে দ্রুত ব্যবস্থা করতে এগিয়ে যায়। শাহিন একটু দ্বিধায় থাকে। অতঃপর জিজ্ঞাসা করল। ভাই, মেয়েটাকে কি পেয়েছেন? আহাদের চোখে আগুন। ঝাঁঝালো কণ্ঠে বলল। পেলে কি আর এখন খুঁজতে বেরোতাম, রবিশ? শাহিন কণ্ঠে একটু শীতলতা ধরে রেখে মাথা নেড়ে বোঝালো। সরি ভাই। এরপর 3টা গাড়ি একসাথে রাতের শহরে ছুটতে শুরু করে। নীলাকে আহাদ আগে থেকেই চেনে। নীলা তার বাবার বন্ধুর মেয়ে। ছোটবেলা থেকেই আহিয়ার সাথে পড়ে, তাই তার খোঁজ নেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু বাকি দুজনার খোঁজ নিয়ে জানা যায় সে যে মেয়েটাকে খুঁজছে সে মিরপুর 11-তে থাকে। রাস্তার উপর গাড়িগুলোর জরুরি অ্যালার্ম বাজে, লাইট ঝলমল করে। গাড়িগুলো রাতের শহরের আলো কেটে ছুটে চলে, যেন কোনো গোপন উদ্দেশ্যে ছড়িয়ে দিচ্ছে। মিরপুর 11-তে পৌঁছে 3টা গাড়ি থামে 11তলা ভবনের সামনে। আহাদের অচেনা প্রেয়সী ভবনের 6ষ্ঠ তলায় থাকে। তখন সময় প্রায় 9:15। লিফটে ধরে তারা 6 তলায় উঠে। কয়েকবার কলিং বেল চাপানো হয় শাওনের দ্বারা, তবু দরজা খোলা হলো না। একসময় ভেতর থেকে বের হয় মেয়েলি কণ্ঠ। কারা আপনারা? এখানে কি চান? নাহিদ ধৈর্য ধরে বলল। দরজাটা খুলুন, তারপর বলছি। মেয়েটা এবারও সন্দেহের চোখে বলল। দেখুন, আমি আপনাদের চিনি না, বাসায় তেমন কেউ নেই, আপনারা যাকে চান। তাদের ধৈর্য এখন টানাপোড়ানের শেষ সীমা। একটু বিরক্ত হয়ে দেয়ালের কাছে হেলান দিয়ে দাঁড়ায়। চোখে কালো চশমা। অবচেতনভাবে ফোন হাতে তুলে আবারও সেই ছবিটা দেখলো। শাওন এবার পরিচয় দিল। ঠিক তখনই দরজাটা ঠিক করে খুলে গেল। দরজা খুলতে দেখা যায় বেগুনি সাদা ত্রিপিস পরে এক মেয়ে দাঁড়িয়েছে। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। শাহিন এগিয়ে গিয়ে বলল। আমরা ঈশানী রায়ানকে খুঁজছি। জি, আমি ঈশানী রায়ান। মেয়েটা ভয় পেয়ে মাথা নাড়ে।
আহাদ ফট করে চোখের কালো চশমা খুলে তাকালো, একবার ভালো করে মেয়েটাকে পরখ করলো, চোখে মিলিয়ে দেখে, পরে শাহিনকে মাথা নেড়ে বোঝালো। না, এটা সে মেয়ে না। শাহিন বুঝে গেল আহাদের ইঙ্গিত। সে আবার ঈশানীর দিকে ফিরে বলল। দেখুন মিস ঈশানী। ঈশানী কিছুটা ভয়ে উত্তরে বলল, মিস না মিসেস, আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে 8 বছরের। আহাদ চোখ বড় বড় করে তাকায়। হোয়াট? শাহিন পরিস্থিতি সামলাতে এগিয়ে বলল, দেখুন ঈশানী, আপনি আজকে সারাদিন কোথায় কোথায় গেছেন তার ডিটেলস চাই। আসলে আমি তেমন কোথাও যাইনি, শুধু মেয়েকে স্কুলে দিতে গেছি আর আনতে গেছি। আসার পথে হাসপাতালে গিয়েছিলাম, আমার ননদ অসুস্থ, তাই তাকে দেখতে গিয়েছিলাম, তারপর বাসে ফিরেছি। কিন্তু আপনার ফোনের তথ্য তো অন্য কথা বলছে। ঈশানী থেমে একটু ভেবে নিয়ে বলল। আহাদ এগিয়ে এসে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, Where's your sister? আসলে ও সন্ধ্যার পর হাসপাতালে গেছে আমার ননদকে দেখতে। Which hospital? ইবনে সিনা। কেন, কি হয়েছে, কি করেছে রিদি? আহাদ এক মুহূর্ত থমকে হেসে ফিসফিস করে। রিদি। শাহিন পরিস্থিতি সামলাতে বলল, নাথিং, জাস্ট একটা মিস্টেক হয়েছে, আমরা আসি। কোনো প্রশ্ন না করে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। ঈশানী একটু অবাক হয় তাদের এমন আচরণে। পরপর 3টা গালো গাড়ি এসে একসাথে ব্রেক কষল ইবনে সিনা হাসপাতালের সামনে। হেডলাইটের আলো যেন পুরো গেটটাকে অচেনা করে তুলল। গাড়ি থেকে প্রথমে নেমে এলো আহাদ রাজা। পা মাটিতে রাখতেই তার চোখ চারিদিকে ঘুরালো। এত মানুষের ভিড়, ডাক্তারের সাদা কোট ও রোগীর স্বজনদের অস্থির দৌড়ঝাঁপ, স্ট্রেচারে ছুটে চলা নার্স। এই বিশাল ভিড়ে সে কিভাবে খুঁজে বের করবে তার অচেনা প্রেয়সীকে? কপালের দুপাশে আঙ্গুল চেপে ধরে মাথা ঝাঁকালো আহাদ, তারপর সোজা গার্ডদের দিকে তাকে হাত নেড়ে দিল। এক নিমিষে তারা লোকগুলো পুরো হাসপাতালের ভেতর ছড়িয়ে পড়ল। প্রত্যেকটা রিসেপশনে গিয়ে প্রশ্ন একটাই, কিন্তু উত্তর মেলেনি। সবাই মাথা নেড়ে না বলেছে। কিছুক্ষণ বুঝলো এভাবে খুঁজে পাওয়া অসম্ভব। হতাশ হয়ে গাড়ির বনেটে হেলান দিয়ে আহাদ রাজা। তার মাথা ভারী হয়ে আসছে, চোখ বন্ধ করে গুনগুন করে। ঠিক তখনই তার পাশ ঘেঁষে এসে ম্যানুয়াল হুইল চেয়ারে করে দাঁড়ালো এক অন্ধ ভিক্ষুক, হাতে মাইক, ভিক্ষা সুরেলা সুরে গাইছে। রিদি নামে কোনো রোগী বা ভিজিটর আছেন? আল্লাহর নামে একটু দান করেন। ভিক্ষুকের কণ্ঠ যেন এক ঝলক বিদ্যুতের মতো আঘাত করলো আহাদের মাথায়। একটা বুদ্ধি খেলে গেল তার মাথায়। শাহিন। আদেশের মতো ডাকলো সে, সাথে সাথে তার লোকগুলো ছুটে গেল। কিছুক্ষণের মধ্যে 335টা মাইক নিয়ে হাজির হলো। হাসপাতালের প্রতিটা কোণে মাইক বসানো হলো। তারপর এক ঝড়ের মতো ভেসে এলো আহাদের কণ্ঠ। হ্যালো মিস জানু ওরফে রিদি, আপনি যেখানেই থাকুন না কেন অতি দ্রুত হাসপাতালের মূল গেটের কাছে চলে আসুন, কুইক। পুরো হাসপাতাল থমকে গেল। নার্স, ডাক্তার, রোগী সবাই হাঁ হয়ে শুনছে। মানুষের চলাচল বন্ধ হয়ে গেল এক মুহূর্তে। কৌতূহলী চোখে অনেকে জড়ো হলো মূল গেটের সামনে। আবারও গর্জে উঠল সেই কণ্ঠ। রিদি, আই নো আপনি আমাকে শুনতে পাচ্ছেন। 2 মিনিটের মধ্যে আপনি যদি না আসেন তাহলে পুরো হাসপাতাল উড়িয়ে দেব। তাই যত দ্রুত পারেন আসুন, কুইক। চারিদিকে গুঞ্জন উঠল, মানুষের ভিড় জমল আহাদের চারিপাশে। অনেকেই ফিসফিস করতে লাগলো। এরই মধ্যে 3 জন মেয়ে এগিয়ে এলো সামনে। প্রত্যেকে জানালো আমার নাম রীতি। আহাদ একে একে 3 জনের দিকে তাকালো, তাদের চোখে চোখ রাখলো, পরখ করলো গভীরভাবে, কিন্তু না, এদের কারো ভেতরে নেই সে অচেনা পরিচিত ঝলক। শাহিন এগিয়ে এসে বলল, ভাই, পুরো হাসপাতালে এই 3 জন ছাড়া আর কেউ নেই রিদি নামে। আহাদের চোখে আগুন জ্বলে উঠল, ঝাঁঝালো স্বরে বলল, ওই ঈশানী মেয়েটা বলেছিল তার বোন এসেছে এখানে, তাহলে এরই মধ্যে হাওয়া হয়ে গেল। নাহিদ নিচু গলায় বলল, ভাই আমার মনে হয় আমরা আসার আগে উনি চলে গেছেন। শাহিনও সায় দিল। আমারও তাই মনে হয়। হাত গর্জে উঠল। শাহিন, আমাকে জোকার মনে হয়? শাহিন প্রথমে ভয় পেয়ে বলে ফেলল, হ্যাঁ ভাই। তারপর জিভ কামড়ে সাথে সাথে সংশোধন করলো, না ভাই না। আহাদ চোখ রাঙিয়ে বলল, না ভাই। আমার সাথে ফান করছিস? না ভাই। আমি ফান করতেছি? শাহিন। আহাদ হুঙ্কার ছাড়ল, থাপ্পড়ে তোর চেহারার নকশা পাল্টাই দিব। এখনই আমার সামনে থেকে দূর হয়ে যা, কুইক। শাহিন মাথা নিচু করে চলে যেতে উদ্যত হলো, কিন্তু আহাদ আবারও গর্জে উঠল, আমি বলেছি বলেই চলে যাবি? শাহিন অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ল, কি করবে বুঝে উঠতে পারছে না। আহাদ আবারও রেগে বলল, এই যা তো যা, আমার সহ্য হচ্ছে না তোদের একটাও কাজের না, সব কটা ইউজলেস। তার লোকগুলো নিথর হয়ে দাঁড়িয়ে রইল, কেউ এক পাও নড়ল না। শেষমেশ আহাদের ধৈর্য শেষ হলো। সে প্রচণ্ড রাগে গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন গর্জন তুলে তাদের ফেলে রেখে একাই বেরিয়ে গেল হাসপাতালের সামনে থেকে। তার লোকেরা নিঃশব্দে দাঁড়িয়ে শুধু একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। কারো কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু প্রশ্নটা ভেসে বেড়াতে থাকলো সবার মনে। হাতির ঝিলের লেকের পার,
রাত তখন প্রায় 1টা, পানি নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরের বাতাসে দুলছে পানকৌড়ির ডাক। আহাদ রাজা শুয়ে আছে নিজের কালো গাড়ির বনেটে। এক হাতে সিগারেটে ধোঁয়া উঠছে, অন্য হাতে অ্যালকোহলের বোতল। এটা তার পুরনো অভ্যাস। যখন ভেতরটা খুব ভারী লাগে, যখন কোনো উত্তর খুঁজে পায় না, অথবা যখন একান্ত সময় দরকার হয়, তখন এখানে এসে গাড়ির বনেটে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কখনো ধোঁয়া ছাড়ে, কখনো ছোট ছোট চুমুক নেয় বোতল থেকে। তবে আজকের রাত অন্যরকম। আজ সে সীমা ছাড়িয়ে ফেলেছে। যতটা কখনো খায়নি, আজ তার চেয়েও বেশি ড্রিঙ্কস করেছে। কারণ একটাই, হৃদিকে খুঁজে না পাওয়া। নিজেকে পরাজিত মনে হচ্ছে তার কাছে। যে মেয়েকে কখনো সরাসরি দেখেনি, যাকে স্পর্শ করেনি, যার কণ্ঠ শুনেনি, শুধু এক ঝলক পরিচয়ের উপর দাঁড়িয়ে আছে সবকিছু। তার জন্য ভেতরটা কেমন ছটফট করছে। এক চুমুক দিল বোতল থেকে, তারপর চোখ তুলে তাকালো আকাশের দিকে। অসীম কালো আকাশে এক ঝলক উজ্জ্বল তারা জ্বলছে। সেই তারার দিকে আঙ্গুল তুলল আহাদ রাজা। অতঃপর আধো মাতাল কণ্ঠে গুনগুন করে গেয়ে উঠল, তোমার বৌমার পিছু, কিন্তু আল্লাহর বান্দি মাগুর মাছের মতো বারবার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, দৌড়তেই পারছি না। কণ্ঠ ভাঙা, কিন্তু ভেতরে অদ্ভুত তীব্রতা, যেন শূন্যই বুক ফেটে যাওয়ার আর্তনাদ। রাত প্রায় 1:45। গাড়ি ঘুরিয়ে বাড়ির গেট পার হয়ে ঢুকলো। পুরো বাড়ি নিস্তব্ধ, সব লাইট নিভে গেছে। শুধু লাইব্রেরির কর্নারে হলদে আলো টিমটিম করছে। আহাদ বাড়ির ভেতরে ঢুকে সোজা গেল সেদিকে। সেখানে বসে আছেন তার বাবা আমজাদ মীর। ডেস্ক ভর্তি ফাইল, চোখে পুরু চশমা, মন দিয়ে নথি পড়ছিলেন তিনি। আহাদ কিছু না বলে ধপ করে সোফায় গা এলিয়ে বুধ হয়ে শুয়ে পড়ল। ভারী নিঃশ্বাস ফেলল। আমজাদ মীর চোখ নামিয়ে তাকালেন ছেলের দিকে, অতঃপর গলা খাকারে দিয়ে বললেন, আবার কোন নতুন ঝামেলায় জড়িয়েছ? কার পিছু নিয়েছো শুনি? আহাদ হালকা মাতাল কণ্ঠে মুচকি হেসে বলল। আমজাদ মীর চমকে উঠলেন। যে ছেলে রাজনীতি ছাড়া মুখ খুলে না, সে আজ নারীর কথা বলছে। তিনি চশমা নামিয়ে গভীরভাবে তাকালেন ছেলের দিকে, এরপর দৃঢ় কণ্ঠে বললেন, ভবিষ্যৎ মন্ত্রী যদি সামান্য এক নারীর জন্য এভাবে নেশায় বুঁদ হয়ে পড়ে থাকে, তাহলে দেশ সামলাবে কিভাবে? আহাদ হেসে ফেলল, হাত উঁচু করে আঙ্গুল নাড়ে বলল, ও সামান্য না, অসামান্য, মারাত্মক। আমজাদ মীর ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন, অতঃপর আবারও বলল, তুমি নেশার ঘরে এসব বলছো, নাকি সত্যিই কোনো নারীর আগমন ঘটেছে তোমার জীবনে? আহাদ আবারও হাত উঁচু করে দৃঢ় স্বরে বলল, 100% সত্যি। তাহলে এখন আমার কাছে কি চাও তুমি? আহাদের কণ্ঠ গম্ভীর হলো। খুঁজে দাও তাকে। আমজাদ মীর চেয়ারে হেলান দিয়ে দিলেন। ঠিক আছে, কাল সকালে নেশা কাটলে ডিটেলস দিও, লোক লাগিয়ে এনে দেব। কিন্তু হঠাৎই উঠে দাঁড়ালো আহাদ, চোখে প্রচন্ড আগুন। আঙ্গুল তুলে বাবার দিকে তাকিয়ে বলল, কোনো দরকার নেই, আমি নিজে খুঁজে বের করবো আমার প্রেয়সীকে। বলেই পাশের চেয়ার থেকে জ্যাকেটটা তুলে নিল। চলতে শুরু করলো সিঁড়ির দিকে। আমজাদ মীর মৃদু হেসে পেছন থেকে বললেন, গুড নাইট। আহাদ হাঁটতে হাঁটতে পেছনে ফিরে হাত নাড়ল। গুড নাইট। অতঃপর সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে ঢুকলো। ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। টেবিলের উপর রাখা ফোনটা কেঁপে কেঁপে আওয়াজ তুলছে। ভ্রু কুচকে যায় আহাদের। ঘুমন্ত হাত বাড়িয়ে ফোন খুঁজে বের করে, চোখ না খুলেই চাপ দিয়ে বন্ধ করে দিল। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর আবারও শুরু হলো ফোনের ভাইব্রেশন। এবার রেগে তাকালো আহাদ। কপালে ভাঁজ ফেলে বলল, শালার মোবাইল শান্তিতে ঘুমাতেও দেয় না। আগের মাথায় রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে ভেসে এলো শাহিনের কণ্ঠ। দিদি কোথায় গেল? ভাই আর কত ঘুমাবেন? 12টা বাজতে গেছে। আহাদ আধর ঘুমের গলা টেনে বলল, সো হোয়াট, আজ 2টা পর্যন্ত ঘুমাবো, ডিস্টার্ব করবি না, না হলে কি করবো জানিস তো? শাহিন চুপ করে এক সেকেন্ডে, অতঃপর হালকা ব্যঙ্গ মিশিয়ে বলল, ভাই সময় 12টা না, আপনার 12টা বাজতে গেছে। আহাদ চোখ কুচকে বলল, মানে আপনার সেই প্রিয়সীর কলেজ টাইম শেষ হয়ে গেল বলে। এখন না গেলে আবার হাত ফসকে যাবে। প্রেয়সী শব্দটা শুনতে আহাদের ঘুম ভেঙে গেল একদম। ফট করে চোখ বড় বড় করে তাকালো। পাশের টেবিলে রাখা ঘড়ির দিকে চোখ গেল। সময় প্রায় 12টার কাটা ছুঁই ছুঁই। দাঁত কিরমির করে উঠে বসলো। আর তুই এখন আমাকে ফোন দিয়ে এসব বলছিস? এখন? ভাই সকাল 9টা থেকে কল করতেছি, আপনি বারবার কল কেটে দিচ্ছিলেন। আহাদ আর কিছু না বলে রাগে আবারও ফোন কেটে দিল। তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে গিয়ে ধপ আবার বিছানায় লুটিয়ে পড়ল। চোখ পড়ল নিজের শরীরে। সেই লাল শাড়িটা তার গায়ে পেঁচানো মুহূর্তে থমকে গেল। অতঃপর হালকা মুচকি হাসলো নিজের অজান্তেই। এভাবে শাড়িতে পেঁচিয়ে রাত কাটালাম, অদ্ভুত বটে। কিন্তু সময় তো আর থেমে নেই। সে তাড়াতাড়ি উঠে শাড়িটা গুছিয়ে রাখতে গেল আলমারিতে। কিন্তু শাড়ি লম্বায় যেন অন্তহীন। কয়েকবার চেষ্টা করেও ভাঁজ করতে পারল না। শেষমেশ বিরক্ত হয়ে সেটাকে একটা গোল বলের মতো গুটিয়ে আলমারির ভেতর ঠুসে দিল। যা হোক, পরে সামলাবো। এরপর বাথরুমে ঢুকে দ্রুত শাওয়ার নিল। চুল ভিজে কপালে ঝুলছে। তবুও আয়নায় একবার নিজের দিকে তাকিয়ে হেসে নিল। পকেটে ওয়ালেট গুজে গর্জন করে বলল, জানো
এবার আপনাকে যদি পাই থাপড়ে চেহারার নকশা পাল্টায় দিব। দ্রুত পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইঞ্জিন স্টার্টের গর্জন উঠল, চাকা ঘুরতে ধুলো উড়ল চারিপাশে। ক্লাস শেষ করে ডিপার্টমেন্টের সামনে একটা টেবিলে বসে আড্ডা দিচ্ছিল 4 জন মেয়ে। আহিয়া, নীলা, আনিকার মিতু। ক্যাম্পাসের বাতাসে হাসি ঠাট্টার শব্দ ভেসে আসছে, হালকা বাতাস বইছে বটগাছের নিচে। হঠাৎ দূর থেকে ভেসে এলো টায়ারের চিৎকার, চিক। একসাথে থামলো কয়েকটা কালো গাড়ি, সবাই অবাক। পুরো ক্যাম্পাসে চোখ ঘুরে গেল সেদিকে। দেখা গেল কালো গাড়ির দরজা খুলে হুড়মুড়িয়ে নামছে একদল মানুষ। সবার সামনে হাঁটছে সেই নামটা, যে নাম শুনলেই রক্ত হিম হয়ে আসে, আহাদ রাজামির। তার পিছনে শাহিন, নাদিম, শাওন, আর চারিপাশে লম্বা চওড়া গার্ডদের সারি। এই খবর মুহূর্তে আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো ভার্সিটিতে। আহাদ রাজা মীর কলেজে এসেছে। ভিড় জমল করিডোর, বারান্দা, জানালায় সবাই তাকিয়ে আছে। মোবাইল বের করে ভিডিও করছে অনেকে। আহাদের তীক্ষ্ণ চোখ পা ফেলে এগিয়ে যাচ্ছে সরাসরি সেই টেবিলের দিকে যেখানে বসেছিল আহিয়া। আহিয়া টেবিল থেকে নেমে চুপচাপ ঘুরে চলে যেতে চাইল, মুখ ভার, কারণ সে চায় না কেউ বুঝুক যে আহাদ তার ভাই। যতবার মানুষ জানে ততবার ভয় দূরে সরে যায় তার কাছ থেকে। কিন্তু আহাদের চোখ এড়ানো সহজ নয়। গম্ভীর গলায় ডাক দিল, ওই আহি, কই যাস? এদিকে। আহিয়া দাঁড়িয়ে গেল, চোখে বিরক্তির ছাপ। ধীরে ধীরে এগিয়ে গেল ভাইয়ের দিকে। তার পিছনে কৌতূহলী হয়ে দাঁড়ালো নীলা, আনিকার মিতু। আহাত 2 আঙ্গুল দিয়ে নাক ঘষল, একটা ভঙ্গি তার অভ্যাসের মতো। কিরে, আমাকে দেখে পালিয়ে যাচ্ছিলি কেন? কোথায় পালিয়ে যাচ্ছিলাম? আহাদ এবার চোখ ঘুরালো আহিয়ার বান্ধবীদের দিকে। মুখে হালকা হাসি টেনে বলল, তোর বান্ধবীদের সাথে পরিচয় করাবি না? তোর ভাই এসেছে। আহিয়া অনিচ্ছুকভাবে বলল, নীলাকে তো চিনই। নীলা মুচকি এসে হাত নাড়ল। হাই আহাদ ভাই। আহাদ শুধু চোখের ইশারায় জবাব দিল, তারপর তাকালো বাকিদের দিকে। আহিয়া বলল, এটা আনিকা আর ও ঋতু। আনিকার মৃত্যু ভদ্রভাবে সালাম দিল। আহাদ সালাম নেওয়ার ভঙ্গি করলো না, বরং ঠান্ডা কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, আরেকজন কই? ও রিদি। রিদি তো একটু আগেই চলে গেছে। আহাদের চোখ লাল হয়ে উঠল, চেঁচিয়ে উঠল, চলে গেছে মানে কই গেছে? পুরো ডিপার্টমেন্ট থমকে গেল, শত শত চোখ তাকিয়ে রইল এই দৃশ্যে। আহিয়া গলা নামিয়ে শান্তভাবে বলল, ও নাকি কিছু কাজ আছে, কোনো সার্ভিসিং দোকানে থেকে ফোন দেবে, তারপর নাকি হাসপাতালে যাবে, আরও কি কি বললো। আহাদ হঠাৎ ঘুরে দাঁড়ালো শাহিনের দিকে, চোখের দৃষ্টি ভয়ঙ্কর। দাঁত পিষে বলল, আবার হসপিটাল? শাহিনের বাচ্চা, আমি কি লাটিন? কাল থেকে শুধু লাটিমের মতো ঘুরছি, আর তোরা সবকটা কি করছিলি? হ্যাঁ, তার হুঙ্কারে চারিপাশের বাতাস ভারী হয়ে গেল। শাহিন হকচকিয়ে গেল। নাদিম আর শাওন 2 পা পিছিয়ে দাঁড়ালো। শাহিনকে সামনে রেখে দিল সিংহের সামনে হরিণের মতো। আহাদ দাঁত কিরমির করে বলল, আমার মন চাচ্ছে এখন। শাহিন গলা কাঁপিয়ে জিজ্ঞাসা করল, কি চাই ভাই আপনার মন? আহাদ হঠাৎ ঠোঁটে হালকা হাসি ফোটালো। শাহিনের ঘাড়ে হাত রেখে বলল, আইসক্রিম খেতে মন চাচ্ছে, চল আইসক্রিম খেয়ে আসি। সবার মুখে বিস্ময়ে চারিপাশে চাপা হাসি ছড়িয়ে গেল। পেছন থেকে হঠাৎ আহিয়ার কণ্ঠ ভেসে এলো, ভাইয়া আমাদেরও নিয়ে যাও। আহাদ একটু ঘাড় বাঁকিয়ে বোনের দিকে তাকালো, তারপর দম্ভ ভরা ভঙ্গিতে ঘোষণা দিল, চল সবাইকে খাবো। আহাদ রাজা মীরের পক্ষ থেকে আজ সবার জন্য ফ্রি ফ্রি ফ্রি। পুরো ক্যাম্পাসে যেন এক মুহূর্তের জন্য বজ্রপাত হলো। কিন্তু আহাদের দলের লোকেরা যারা ভেতরে ভেতরে কাঁপছে, তারা বোঝে ভাই হঠাৎ খুশি হলে তার পিছনে লুকিয়ে থাকে আরও বড় ঝড়ের আগমন। ভার্সিটির গেট পেরিয়ে রাস্তার অপর পাশে এক বিশাল আইসক্রিম পার্লার। সেখানে ভেতরে এক কোণে বসেছে আহিয়া, নীলা, আনিকার মিতু। সবার হাতে ঠান্ডা ঠান্ডা কাপে আইসক্রিম। হালকা রোদে ঝলমল করছে সেই কাপের রঙিন স্কুপগুলো। আহিয়া ধীরে সুস্থে খাচ্ছে, নীলা কিছুটা চুপচাপ। কিন্তু আনিকার মিতু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে অন্য টেবিলের দিকে, যেখানে বসে আছে আহাদ রাজামির। অন্য সবার মতো সাধারণভাবে নয়, বরং উঠে বসেছে পুরো টেবিলের উপর। খুব মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছে, যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে এখন। তার সামনে দাঁড়িয়ে আছে 3 জন, শাহিন, নাদিম আর শাওন। তারা দাঁড়িয়ে আছে ঠকঠক করে কাঁপছে, কারণ তাদের শাস্তি হিসাবে বিশাল বিশাল বরফখণ্ডের উপর খালি পায়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। হাতে ধরা ঠান্ডা আইসক্রিম, পাশে দাঁড়িয়ে আছে ঘাডরা। সবাই চুপচাপ, কারণ সবাই জানে এটা ভাইয়ের খেলা নয়, শাস্তি। আহাদ মাথা উঁচু করে তাকালো তাদের দিকে, ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল। কেউ খাচ্ছিস না কেন? খা, যতক্ষণ এই বরফ গলবে ততক্ষণ পর্যন্ত আইসক্রিম খেতেই হবে। শাহিন, নাদিম আর শাওনের ঠোঁট নীল হয়ে যাচ্ছে ঠান্ডায়, কিন্তু কিছু বলার সাহস নেই কারো। বরফ গলছে ধীরে ধীরে, তাদের শরীরের কাঁপুনি ততই বাড়ছে। আনিকা ভয়ে ফিসফিস করে বলল, এই আইয়া, তোর ভাই এত নির্দয় কেন? কোনো মায়া দয়া নেই নাকি? এটা তো শুধু ট্রেলার, এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি পেয়েছে ওরা বহুবার। আনিকার মিতু একে অপরের দিকে তাকালো।
চোখে ভয় অবিশ্বাস। তারা জানতো আহাদ রাজার নাম, তার দাপটের গল্প, কিন্তু এতটা নির্মমতা সামনে থেকে প্রথম দেখলো। নীলা কিন্তু চুপ। সে অনেক কিছু জানে, আহাদের ভেতরের অন্ধকার দিকগুলোর সাথে পরিচিত। আর এদিকে আহাদ কোনো কিছুর পরোয়া না করে আস্তে আস্তে নিজের আইসক্রিম খেয়ে যাচ্ছে। তার ঠোঁটের কোণে ভেসে উঠছে রহস্যময় হাসি। সবার মনে তখন একটাই প্রশ্ন, এ কি শুধু খেলা নাকি ঝড় আসছে আরও বড়? পরের দিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ওড়না মাথায় পেঁচিয়ে ফেলল হৃদিতা। আজ তার পরনে নেভি ব্লু আর ব্ল্যাক কম্বিনেশনের কুর্তি পাজামা, ঠোঁটে হালকা লিপ গ্লস, চোখে কোনো সাজসজ্জা নেই, তবু তার ভেতরে অদ্ভুত এক দীপ্তি। ব্যাগটা কাঁধে নিয়ে জুতা পরতে পরতে বলে, বুবু আমি গেলাম কিন্তু। ঈশানী রুম থেকে বের হয়ে গম্ভীর গলায় বলল, কই যাস? না খেয়ে টেবিলে বস, টেবিলে সব রাখা আছে, খেয়ে যা। খাবো না, এখন ইচ্ছে করছে না। তাড়াহুড়ো, অলরেডি 9টা বাজে, সময় নেই। ঈশানী রেগে গেল মুহূর্তে, চেঁচিয়ে বলল, দেওয়ালের সাথে একটা টাক দিব তোরে আমি। ঠিকমতো খায় না, দেয় না। মাসে 30 দিনের মধ্যে 15 দিন বেহুশ হই, যেখানে সেখানে পড়ে থাকোস। আব্বুকেই বলে দিব যেন তোরে নিয়ে যাই, আমার কাছে থাকা লাগবে না। কথাগুলো শেষ হওয়ার আগে হৃদিতা চুপচাপ দরজা ঠেলে বের হয়ে গেল। ঈশানী রেগে ডাকলো, রীতি। ডিপার্টমেন্টের করিডোর ধরে হাঁটছে হৃদিতার আনিকা। দুজনের বন্ধুত্ব অন্যদের চেয়ে আলাদা। তারা দুজন একটু বেশি ঘনিষ্ঠ, কারণ দুজনেই মধ্যবিত্ত পরিবার থেকে আসা। আনিকার বাবা নেভি অফিসার, ছোট পরিবার, এক ভাই এক বোন। আর হৃদিতার পরিবার বড়, 4 ভাই বোন। বড় ভাই ইব্রাহিম, তারপর ঈশানী, এরপর সে নিজে। আর সবার ছোট বোন রাইসা। তার বাবা একজন শিক্ষক আর মা গৃহিণী। তার পুরো পরিবার গ্রামে, আর সে তার বোনের কাছে থেকে পড়াশোনা করে। আহিয়া নীলার সাথে তাদের বন্ধুত্ব আছে, তবে উচ্চবিত্তর মধ্যবিত্তের অদৃশ্য দেয়ালটা সবসময় অনুভূত হয়। কথা বলতে বলতে তারা পৌঁছালো ক্লাসরুমের কাছে। হঠাৎ তারা খেয়াল করলো দরজার সামনে অদ্ভুত ভিড়, সবার মুখে চাপা গুঞ্জন। কিরে, কি হয়েছে? এত ভিড় কেন? মিতুর সাথে দেখা হতে হৃদি জিজ্ঞাসা করলো। মিতু হালকা ফিসফিস করে বলল, শুনিস নাই, আজ নাকি নাম ধরে ধরে ক্লাসে ঢুকাচ্ছে। হৃদি অবাক হয়ে গেল। আর কেন, আমরা কি নতুন নাকি? নাম শুনে ঢোকানোর আবার কি আছে? আনিকা হালকা বিরক্ত হয়ে বলল, একদম ঠিক বলছিস, এটা আবার কেমন নিয়ম? আগে তো কখনোই এমন করেনি। ধীরে ধীরে ভিড় কমতে লাগলো। তারা এগিয়ে গেল সামনে। সেই মুহূর্তে হৃদিতার চোখ হঠাৎ স্থির হয়ে গেল। ক্লাসরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে আহাদ রাজামির। চেহারায় এক ধরনের অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তি যেন ঝড়ের আগে গভীর নীরবতা। মাঝারি উচ্চতা, গড়ন, গায়ের রং হালকা উজ্জ্বল শ্যামলা, একটা নরম দীপ্তিময় উজ্জ্বল মাঝারি টোন, দৃষ্টি কেড়ে নেওয়ার মতো। চোখ ঢাকা কালো চশমায়, চওড়া ঠোঁট, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, গাঢ় চওড়া ঘন ভ্রুর ডান দিকে হালকা চাঁদার মতো কাটা দাগ, যা তার রুক্ষ ব্যক্তিত্বকে আরও রহস্যময় করেছে। গায়ে ব্ল্যাক শার্টের উপর ধূসর রঙের ব্লেজার, এক হাত পকেটে, অন্য হাতে মোবাইল, কিছু একটা টাইপ করছে। হৃদির বুকের ভেতর ধক করে উঠল। প্রথমবার যেদিন দেখেছিল সেদিন সাদা পাঞ্জাবি পায়জামা পরা ছিল, গলায় ঝুলানো ছিল একটা ওড়না। তারপর ফেসবুকে কয়েকবার গোপনে দেখা হয়েছে, কিন্তু আজ আবার এভাবে সরাসরি তার চোখের সামনে দাঁড়িয়ে হৃদিতা যেন নিজের নিঃশ্বাসই হারিয়ে ফেলল। মুহূর্তে মনে পড়ে গেল সেই মেসেজের কথা। যদি আজ সে চিনে ফেলে, যদি বুঝে যায় সব কিছু। হঠাৎ দুপা পিছিয়ে এলো হৃদি। মনে হলো ঘুরে চলে যাওয়া ছাড়া উপায় নেই, কিন্তু আনিকা হাত টেনে ধরল। কই যাস? ক্লাস করবি না? হ্যাঁ। শাহিন নাম ধরে ডেকে ভেতরে ঢোকাচ্ছিল সবাইকে। প্রথমে আনিকা নিজের নাম বলল, শান্তভাবে ভেতরে ঢুকে গেল। এরপর এলো হৃদিতার পালা। শাহিন তাকিয়ে জিজ্ঞাসা করলো, নাম? গলা শুকিয়ে এলো, তবুও হৃদিতা বলল, হৃদিতা। এক মুহূর্তে ভোরের বাতাস জমাট বাঁধল। আহাত ফট করে চশমা খুলে ফেলল। চোখে আগুন আর অচেনা উন্মাদনা। ঠোঁট থেকে বেরিয়ে এলো সেই শব্দ, মিস জানু। হৃদিতা মুহূর্তে চমকে তাকালো। সারা শরীর যেন বরফের ন্যায় জমে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে কড়া স্বরে বলল, না, আমার নাম হৃদিতা রায়ান। আহাত চোখ রাঙিয়ে আবারও বলল, মিস জানু। হৃদি এবার রাগ সামলাতে পারল না। আপনি কি কানে কম শোনেন? আমি বলেছি হৃদিতা। র ইকার রি, দ ইকার দি, তয় আকার তা, হৃদিতা। আহাদের রাগ মুহূর্তে চরমে পৌঁছালো। এক ঝটকায় হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেলল হৃদিতার হাত। সবার চোখ বড় বড় হয়ে গেল। আহাদ গর্জে উঠল, শাহিন, 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে এই ক্লাসরুম ফাঁকা চাই, কুইক। শাহিন, নাদিম, শাওন, তাদের মুখ সাদা হয়ে গেল। গার্ডরা সাথে সাথে নড়ে চড়ে উঠল। ছাত্রছাত্রী সবাই ভয় পেয়ে তাড়াহুড়ো করে বের হতে লাগলো।
ক্লাসরুম একেবারে নিস্তব্ধ হয়ে গেল, শুধু দাঁড়িয়ে রইল আহাদ আর হৃদিতা, দুজনার চোখে চোখ, আর চারিপাশের বাতাসে অদ্ভুত এক ঘন চাপা উত্তেজনা। এক হাত দিয়ে ক্লাসরুমের দরজাটা টেনে বন্ধ করে দিল আহাদ। দরজার শব্দটা যেন গোটা রুমে প্রতিধ্বনিত হলো। চারিপাশে হঠাৎ যেন নির্জনতা নেমে এলো। কেবল শ্বাসের শব্দগুলোই শোনা যাচ্ছে, হালকা কাঁপা নিঃশ্বাস। মুহূর্তের মধ্যে সে এক ঝটকায় হৃদিকে দেয়ালের সাথে চেপে ধরল। হৃদির দুহাতে এসে মাথার উপর তুলে এক হাতে শক্ত করে ধরে রেখেছে, অন্য হাতটা তার কোমরে, আর নিজের বুক আর পায়ের জোরে এমনভাবে আটকে দিয়েছে যে সামান্য নড়াচড়ারও উপায় নেই। হৃদিতা শিউরে উঠল ভয়ে। তার বুকের ভেতর ধুকপুক ধ্বনি যেন গোটা রুমে বাজছে। শরীর ঘামে ভিজে গেছে, তিত্তির করে কাঁপছে সে, চোখ বড় বড় হয়ে আছে আতঙ্কে। আহাদ এবার মনোযোগ দিয়ে তাকালো তার দিকে। জীবনে যে ছেলেটা কোনোদিনও কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি, সে আজ অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে হৃদির প্রতিটা রেখা খুঁজে দেখছে। ফর্সা মায়াবী মুখ, নিখুঁত চোখ, নাক, চিকন গোলাপি ঠোঁট যা ভয়ে কাঁপছে তিত্তির করে। চোয়ালের ডান পাশে ছোট্ট একটা আবছা তিল, যা এই মুহূর্তে তার সমস্ত রাগকে আরো অস্থির করে তুলল। কিন্তু হৃদি শরীরের কাঁপন আর হাঁপড়ের মতো ওঠানামা করা নিঃশ্বাসের শব্দ আহাদের ধ্যান ভেঙে দিল। হৃদি কাঁপা কাঁপা কণ্ঠে পড়ল, কি করছেন? ছেড়ে দিন আমাকে, দয়া করে ছেড়ে দিন। আহাদের চোখ হঠাৎ রাগে লাল হয়ে উঠল, ঠোঁট কামড়ে নিচু গলায় বলল, 36 ঘন্টা আমাকে খাটিয়েছিস, ভেবেছিস শাস্তি না দিয়ে তোকে ছেড়ে দেবো জানো? হৃদি বিভ্রান্ত, ভয়ে বুকটা কেঁপে উঠল তার। কি কি বলছেন? আমি বুঝতে পারছি না, প্লিজ ছেড়ে দিন আমাকে। হাত দাঁত কিরমির করে আরো শক্ত করে চেপে ধরল। কজনকে এভাবে শাড়ি পরে ছবি পাঠিয়েছিস? হ্যাঁ, কজনকে আমার মতো করে সিরিয়াস করেছিস জানো? হৃদিতা যেন জমে গেল মুহূর্তে, মাথায় বাজ পড়ার মতো শিহরণ বয়ে গেল সারা দেহে। শাড়ি পরা সেই ছবির কথা ভেবে তার মাথা ঝিমঝিম করে উঠল। মানে আহাদ রাজা সবই দেখেছে। কাপা গলায় আমতা আমতা করে বলল, ওই মেসেজ আপনার জন্য ছিল না, ভুল করে চলে গেছে। আহাদ আরো কাছে ঝুঁকে এলো, চোখে ঝিলিক, ঠোঁটে তীক্ষ্ণ বাঁক। তাহলে কার জন্য ছিল? হ্যাঁ বল, আমি এখনই নিশার হাতে তার দাফনের কাজ ছেড়ে আসি। হৃদি চমকে উঠল, ভয়ে কেঁপে উঠে বলে, না না, কারোর জন্য ছিল না, ভুল করে পিকটা চলে গেছে আপনার কাছে। আহাদের চোখে তখন আগুনের ঝড়। ভুল করে কি মেসেজটাও এসেছে? হৃদিতা মরিয়া হয়ে মোচড় দিয়ে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু আহাদের বাঁধন থেকে বের হতে পারল না। তার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে, বুকের ভেতর চেপে আসছে কষ্ট। শেষমেশে উপায় না পেয়ে আহাদের বাহুতে দাঁত বসিয়ে দিল। আহাদ ব্যথায় মুখ কুচকালো বটে, কিন্তু ছাড়ল না, বরং ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে বলল, ভুল যখন করেছেন তখন শাস্তি তো আপনাকে পেতেই হবে মিস জানো। হৃদির চোখ ভয়ে ছলছল করে উঠল। মানে? আহাদ নিষ্প্রিয় কণ্ঠে বলল, এই বেঞ্চের উপরে উঠে দাঁড়াও। কেন? আমি বলেছি তাই, কুইক। হৃদিতা কাঁপতে কাঁপতে বেঞ্চে উঠে দাঁড়ালো, আর আহাদ লেকচারের টেবিলে লাফ দিয়ে উঠে বসলো। হৃদির নাজুক শরীর কাঁপছে তিত্তির করে, চোখে ভয়, গালে লজ্জা। আহাদ কর্কশ কণ্ঠে হুঙ্কার দিল, এবার কান ধরে 36 বার উঠবস করো। হৃদি স্তব্ধ, অসহায়। না, হ্যাঁ, কুইক। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমার চেহারা দেখার এখনো অনেক টাইম আছে, শুরু করো। রেডি? 1 2 3 স্টার্ট। হৃদিতা বাধ্য হয়ে কান ধরে উঠবস শুরু করলো। আহাদ ঠোঁট টিপে নিজের হাসি সংযত রাখলো, তবুও চোখে মুখে হালকা মুচকি ভাঁজ স্পষ্ট। অথচ হৃদিতার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, ভয়ে, লজ্জায়, অপমানে। আহাদ কাউন্ট করলো, এক এক করে 36 বার শেষ হলো। আহাদ টেবিল থেকে লাফিয়ে নেমে এলো, হৃদিতার কোমর চেপে ধরে এক ঝটকায় নিচে নামিয়ে আনলো। নিচে নামালেও হৃদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এটা আহাদের মোটেও পছন্দ হলো না। কর্কশ কণ্ঠে বলে উঠল, এই আল্লাহর বান্দি, এই তাকাও আমার দিকে। কিন্তু হৃদিতা তবুও মাথা নিচু করে রইল, কারণ সে জানে তার চোখে চোখ পড়লে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। আহাদ এবার আরও ক্ষিপ্ত হলো। আজব, এত কষ্ট করে খুঁজে বের করলো শুধুই এই চোখের দিকে একটু তাকাবে বলে, অথচ সে চোখ নামিয়ে রেখেছে। কোনো অগ্রিম বার্তা ছাড়াই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির কোমল গালে। শব্দটা যেন দেয়াল ভেদ করে প্রতিধ্বনিত হলো। হৃদিতা চমকে উঠল, ব্যথায় কুঁকড়ে গেল সে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। এক নিমিষে ঢলে পড়ল আহাদের কোলে। সকালে না খেয়ে এসেছে, তার উপর পছন্দের মানুষটার কাছ থেকে লজ্জাজনক শাস্তি, অপমান, থাপ্পড় সব মিলিয়ে তার পক্ষে সহ্য করা সম্ভব হলো না। আহাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিস্তেজ মুখটার দিকে। বুকটা ধক করে উঠল, চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল বুকের ভেতরে। তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা, এক অচেনা আবেশ। এক মুহূর্ত পর ধীরে ধীরে তার মাথাটা নিজের বুকে চেপে ধরল, কাঁপতে থাকা আঙ্গুলের ছোঁয়ায় চুলগুলো সরালো। ভাঙা নিঃশ্বাসে বলল,
আমার সময় নষ্ট করেছিস, আমাকে লাঠিমের মতো ঘুরিয়েছিস, পাগল বানিয়ে ফেলেছিস আমাকে। মুখ বুঝে সহ্য করেছি, আর তুই সামান্য একটা থাপ্পড় সইতে পারলি না জানো? অবশেষে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা খুলে দিল সে। দরজা খোলার সাথে সাথে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল আনিকা, পেছনের শাহিন। আহাদের বাহুতে নিস্তেজ হয়ে পড়ে আছে রিদিতা অচেতন। সাদা ফ্যাকাশে মুখ, ঠোঁটের রং যেন মিলিয়ে গেছে। ছুটে গিয়ে আঁকড়ে ধরে ডাকে আনিকা, চোখে মুখে আতঙ্ক, কণ্ঠে কাঁপন। রিদি, কি হয়েছে রিদির? রিদি, চোখ খোল, কি হয়েছে তোর? তার কণ্ঠ ফেটে যাচ্ছিল উদ্বেগে, চোখ ভিজে উঠেছিল মুহূর্তে। কি 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 করছেন আপনি ওর সাথে? কণ্ঠ কাঁপছিল ভয়ে। আহাদের চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কণ্ঠে শীতলতা, একরাশ নির্লিপ্ততা। যেটা পাওয়ার যোগ্য সেটাই করেছি। কথাটা ছুরির মতো বিঁধল আনিকার বুকে, কিন্তু তার প্রতিবাদ করার সাহস হলো না। কারণ আহাদের চারিপাশে যেন এক অদৃশ্য ভয় ছড়িয়েছে। হঠাৎই আহাদ হৃদিকে এক ঝটকায় নিজের কোলে তুলে নিল। শাহিন তখন দরজার ফাঁকে দাঁড়িয়ে সব দেখছিল। আহাদের প্রতিটা ইশারায় সাড়া দিতে প্রস্তুত। আনিকার চোখে তখন আতঙ্ক। আহাদ তার দিকে তাকিয়ে কড়া স্বরে বলল, ক্লাসে ফোকাস করো, আর একটা কথা মনে রেখো, আহিয়া যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে, আন্ডারস্ট্যান্ড? আনিকা নিঃশ্বাস রুদ্ধ করে শুধু মাথা নাড়ল। প্রতিবাদ করার মতো শক্তি আর সাহস কিছুই অবশিষ্ট ছিল না তার। হৃদির নিস্তেজ শরীরকে বুকে চেপে আহাদ ধীর পায়ে দরজার দিকে বেরিয়ে গেল। পেছনে ছায়ার মতো হাঁটছিল শাহিন। বাইরে অপেক্ষমান গার্ডরা চারিদিক থেকে ঘিরে ধরল তাদের। এমন দৃশ্য যেন পুরো ডিপার্টমেন্টকে অদ্ভুত নিস্তব্ধতায় আবদ্ধ করে ফেললো। একসময় ভিড় কমলো, ক্লাসে স্বাভাবিক পরিবেশ ফিরে এলো। মিরপুর 11-তে এসে গাড়ি থামল হৃদিতার ভবনের সামনে। গাড়ির দরজা খুলে নামতেই আহাদের মুখে কোনো ভাবান্তর নেই, অথচ তার কোলে এখন নিস্তেজ হয়ে পড়ে আছে হৃদিতা। যেন এক টুকরো বরফ, নড়াচড়া নেই, নিঃশ্বাসও যেন ক্ষীণ। চারিপাশের বাতাসে অদ্ভুত ভারী চাপা উত্তেজনা। আহাদ কোনো দ্বিধা ছাড়াই আবার তাকে বুকে জড়িয়ে নিল। পদক্ষেপ ভারী, চোখে তীক্ষ্ণ দৃঢ়তা, যেন পুরো পৃথিবী থেমে আছে, কেবল সেই চলছে নিজের নিয়মে। শাহিন আর নাদিম, শাওন একে অপরের পেছনে পেছনে এগিয়ে চলল, কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট ভয়। লিফটের ভেতর ঢুকতে নীরবতা ভেঙে শাহিন কাঁপা কণ্ঠে বলল, ভাই ওনার তো এখনো জ্ঞান ফিরে নাই। আহাদ ধীর নিঃশ্বাস ফেলে এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, চোখে শীতলতা, ঠোঁটে কঠোরতা। 36 ঘন্টা আমায় হয়রানি করেছে এই বচ্চাত বেরি, তার বিনিময়ে একটা থাপ্পড় দিয়েছি। তাদের যদি বেহুশ হয়ে যায় সেটা কি আমার দোষ? কথাটা শুনে শাহিন, নাদিম আর শাওন বিস্মিত হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। মনে হলো যেন কারো বুকের ভেতর হিমশীতল বাতাস বয়ে গেল। শাওন একটু হেসে আবার ভয় সামলে ঠাট্টা করার ভঙ্গিতে বলল, ভাই উনি যে এখনো বেঁচে আছেন সেটাই তো আল্লাহর রহমত। কথা শেষ হতে আহাদের চোখ জ্বলে উঠল, আর রাগান্বিত দৃষ্টি যেন ছুরির মতো বিঁধল শাওনের দিকে। কি বলতে চাইছিস তুই? আমি যে অন্য কোনো পদক্ষেপ নিইনি, ওইটাই ওর চরম সৌভাগ্য। নাদিম নিঃশব্দে মাথা নিচু করে ফেলল, ঠোঁটের ফাঁকে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করুক, অনির আত্মার মাগফিরাত কামনা করছি। শাওন তৎক্ষণাৎ তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, চুপ কর ভাই, যদি শুনে ফেলে তাহলে তোর আত্মার মাগফিরাত কামনা করতে হবে। নাদিম শিওরে উঠল, আর একটা শব্দ উচ্চারণ করলো না। কয়েকবার কলিং বেল চাপতে ভেতর থেকে দরজা খুলে দিল ঈশানী। দরজার ফাঁক গলে দৃশ্যটা দেখে সে ভরকে গেল। আহাদের কোলে নিস্তেজ হৃদিতা। রিদি, কি হয়েছে ওর? এই রিদি। কণ্ঠ কেঁপে উঠল ঈশানীর, চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে। কিন্তু আহাদ যেন কিছুই শুনল না। কোনো কথা না বলে সরাসরি ভেতরে ঢুকে গেল। চারিপাশে কারো উপস্থিতি তোয়াক্কা না করে সোজা ড্রয়িং রুমে গিয়ে হৃদিতাকে আস্তে করে কাউচে শুইয়ে দিল। এক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকলো ওর দিকে। অতঃপর হাতের উল্টো পাশ দিয়ে নিজের নাকটা হালকা করে ঘষে নিল, যেন ওই মুহূর্তের অস্বস্তি কিংবা অদৃশ্য রাগকে সামাল নিতে তার এই সামান্য ভঙ্গিমায় যথেষ্ট। ঈশানী হতভম্ব হয়ে হৃদিতার নিস্তেজ শরীরের পাশে বসে পড়ল। হাত কাঁপছিল, তার কণ্ঠ ভারী হয়ে বের হলো। কি হয়েছে রিদি? কি করছেন ওর সাথে? আহাদ ভ্রু কুচকে তাকালো, চোখে শীতল দৃষ্টি, কর্কশ কণ্ঠে উত্তর দিল, কি হয়েছে সেটা না হয় আপনার বোনের জ্ঞান ফিরলেই জিজ্ঞেস করেন। কথাগুলোতে এমন একরাশ গা শিউরে ওঠা শীতলতা ছিল, যেন প্রতিটা শব্দ হিম শীতল ছুরির মতো বুকে বিচ্ছে। হৃদিতার মাথার কাছে বসে ধীরে ধীরে কপালে হাত বুলাতে লাগলো, তার কণ্ঠে হালকা রাগ, কিন্তু সেটা যেন দুশ্চিন্তার আড়ালে লুকানো। কতবার বলেছি খেয়ে যা, খেয়ে যা, তা খাবে না, না খেয়ে বের হবে আর যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে, কোনো কথা শোনে না আমার। ঈশানীর কথায় আহাদের ভ্রু খানিকটা কুচকে গেল, তার ঠোঁটে হালকা টান, চোখ থেমে গেল হৃদিতার শান্ত কোমল মুখের উপর। নিস্তেজ দেহের মাঝে যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি, এক অদৃশ্য চ্যালেঞ্জ, যেটা আহাদকে টেনে রাখে আবার দূরেও ঠেলে দেয়। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকার পর সে গম্ভীর গলায় বলল, আমি আসি, সামনে রাখবেন আপনার বোনকে আমার আমানত হিসেবে।
এতটুকু বলেই দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ থেমে আবারও ঘুরে তাকালো। দৃষ্টি এবার সরাসরি ঈশানীর চোখে গেঁথে গেল। ঠোঁটে একরা শীতল ব্যঙ্গ নিয়ে বলল, আর হ্যাঁ, এরপর যদি খেতে না চায় আমাকে ইনফর্ম করবেন, আমি এসে থপড়ে খাবার খাইয়ে দিয়ে যাব। মুহূর্তে বিরক্তি জমে উঠল ঈশানীর চোখে। আহাদের হাবভাব, তার চালচলন, সবকিছুতে সে এক ধরনের দম বন্ধ করা মাফিয়া সুলভ উগ্রতা খুঁজে পেল। যেন সে মানুষ নয়, কোনো নির্মম শাসক। কিন্তু তবুও মুখ খুলে আর কিছুই বলল না। আহাদ ঠোঁটের কোণে হালকা অদ্ভুত এক হাসি ঝুলিয়ে আবারও দরজার দিকে ফিরল। সেই হাসি যেন মমতার নয়, ব্যঙ্গেরও নয়, একটা ভয়ঙ্কর নিশ্চিন্ততা যে কারো অজান্তেই শির দ্বারা কাঁপিয়ে দেয়। অতঃপর এক লম্বা পদক্ষেপে বেরিয়ে গেল বাসা থেকে। সন্ধ্যার নরম আলোটা পর্দার ফাঁক গলে ঘরে ঢুকছে। হৃদিতা চুপচাপ বসে আছে, দুহাত গালে রেখে, চোখ দুটো শূন্যে স্থির, অথচ মনে হচ্ছে ভেতরে একটা ঝড় বইছে। 3 ঘন্টা আগে জ্ঞান ফিরেছে তার, কিন্তু আজকের ঘটনাগুলো এখনও তার কাছে দুঃস্বপ্নের মতো বুকের ভেতর ধরফর করছে। হাতের তালু ঘামে ভিজে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না যা ঘটেছে তার সবটাই সত্যি। ঠিক তখনই পাশে এসে বসলো ঈশানী, চোখে মুখে চিন্তার ছাপ, গলায় বিরক্তির আভা। রীতি, সত্যি করে বলতো, এই আহাদ রাজা মীরের সাথে তোর কি সম্পর্ক? রীতা আটকে উঠে বলল, আজব, ওর সাথে আবার আমার কিসের সম্পর্ক হবে? তুমি কখনো কিছু শুনেছ? ঈশানী নিঃশ্বাস ফেলে তাকালো তার দিকে, একরাশ বিরক্তি নিয়ে বলল, শুনেছি কিনা সেটা বাদ দে। ওই দিন তোকে খুঁজতে এসেছিল, আমি বলতে ভুলে গেছি। এখন বল, যদি তুই কিছুই না করিস তাহলে তোকে খুঁজবে কেন? এসব রাজনীতির লোকজন মোটো ভালো না রীতি, খুব সাবধানে দূরে থাকিস এসবের থেকে। আর আমাদের আব্বু যদি এসব শোনে, তুই জানিস তো উনি রাজনীতি কতটা ঘৃণা করেন। তোর কি হবে তখন? হৃদিতা নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, বুবু, তুমি ভুল বুঝছো, আমি কিছুই করিনি। ঈশানী আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঘরে ঢুকলো সুমন, ঈশানীর স্বামী। পেশায় একজন ভ্যাট অফিসার, দিনের ক্লান্তি মুখে নিয়ে এসেছেন, কিন্তু চোখে মুখে খুনসুটির হাসি। কি ছোট গিন্নি, বলেই মজা করে তাকালো হৃদির দিকে। শুনলাম আজকেও নাকি তুমি অজ্ঞান হয়ে গেছো, তো কার করে গিয়ে ঢলে পড়লে শুনি? সুমন আসলে কিছু জানে না, শুধু মস্করার ছলে কথাটা বলল, কিন্তু ঈশানী খেপে উঠল। ভালোই হয়েছে, ওর সাথে এমনই হওয়া উচিত। কথা শেষ করে দরজা ধাক্কা মেরে কটকট করে বেরিয়ে গেল। সুমন একপাশে হেসে দাঁড়ালো, তারপর ফিস করে বলল, তোমার বুবুর তো মনে হচ্ছে টেম্পারেচার 102ও উঠে গেছে। আসল ঘটনা কি? হ্যাঁ, হৃদিটা ঠোঁট উঁচু করে বলল, আমি কি জানি? সুমন আর চাপ দিল না, হালকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর আবার নীরব হয়ে এলো। এমন সময় হঠাৎ হৃদিতার ফোনটা টুন করে বেজে উঠল। হৃদিতার বুক ধক করে উঠল। কাপা হাতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল একটাই লাইন, এরপর ঠিক মতো না খেলে থপড়া চেহারা নকশা পাল্টাই দিব। বার্তাটা পড়তে না পড়তে গা শিউরে উঠল। হাতে থাকা ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। ঠোঁট শুকিয়ে এলো, বুক ধুকপুক করছে। এ যেন সেই কণ্ঠের প্রতিধ্বনি, আহাদ রাজা মীর। হৃদির হাত কাঁপছে থরথর করে, মনে হচ্ছে আবারও অজ্ঞান হয়ে যাবে, কিন্তু না, সে নিজেকে সামলে নিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে ডেকে উঠল, বুবু, আমার খিদে পেয়েছে, কি খাবো? সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। গাঢ় নীল আকাশের আলো রং ধীরে ধীরে সোনালি হয়ে আসছে। এমন সময় যেন ঝড়ের বেগে রুমের ভিতর ঢুকলেন আশফাক মীর। চোখ দুটো লাল, মুখে বিরক্তির ছাপ। প্রথমে চারিপাশে একবার চোখ বুলালেন। বিছানার উপর ছড়ানো আহাদের পোশাক, আলমারির দরজা আধা খোলা, তবে আহাদকে দেখতে পেলেন না কোথাও। তিনি দুবার ডাক দিলেন, আহাদ, আহাদ। তখনই ওয়াশরুমের দরজাটা অল্প ফাঁক হলো। ভেতর থেকে ভিজে হাত উঁচু করে জবাব দিল আহাদ রাজা, চাচু এখানে। আশফাক মীরের দৃষ্টি ঘুরে গেল সেদিকে। ভ্রু কুঁচকে বললেন, এখনো শাওয়ার নিচ্ছিস? ফার্স্ট আই, জরুরি কথা আছে। ভেতর থেকে দুষ্টু ভঙ্গিতে 2 আঙ্গুল তুলে ইশারা করলো আহাদ রাজা। জাস্ট 2 মিনিট। আশফাক মীর হালকা বিরক্ত হলো আহাদের গা ছাড়া ভাব দেখে। গম্ভীর মুখে সোফায় বসলেন। তার ডান পা অনবরত নাড়ছিলেন। কপালে শিরা চওড়া হয়ে উঠছিল। 2 মিনিট শেষে ওয়াশরুমের দরজা ঠেলে বেরিয়ে এলো আহাদ রাজা। কোমরে সাদা তোয়ালে জোড়ানো, ভেজা চুল থেকে শরীর বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। এক হাতে আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়ালো চাচার সামনে। শরীরের উজ্জ্বল আলোয় চকচক করছে, মুখে নির্লিপ্ত ভাব। বলো, কি এত ইমার্জেন্সি? খবর শুনছিস? শামীম পোদ্দার তোর সাথে টেকা নিচ্ছে। যে কথা দিয়েছিল এখন মরে গেছে। আহাদের মুখ শক্ত হয়ে গেল। গাঢ় বাদামি চোখ লাল হয়ে উঠল মুহূর্তে। সে দাঁত কিরমির করে তাকালো চাচার দিকে। এই কথা আমায় বলছো কেন? কথার বরখেলাফি করলে কি করতে হবে সেটা কি তোমাকে নতুন করে ট্রেনিং দিতে হবে? আশফাক মিক উঠে দাঁড়িয়ে জবাব দিলেন, পুরো কথা তো শুনিস না এখনো। আহাদ কটমট করে তাকালো। আর কি শুনবো? লোক পাঠিয়ে তুলে এনেছে পোদ্দারকে। ডেমো করে আছে, এখন শুধু তার
ডেমো দেখানো বাকি। এবার আহাদের ঠোঁটে একটা বাঁকা মুচকি হাসি খেলে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে লাগলো। চোখে এক অদ্ভুত ঝিলিক। তুমি যাও, ট্রেলার দেখো, আমি আসতেছি। আশফাক মীর মাথা নেড়ে ভারী পদক্ষেপে বেরিয়ে গেলেন। প্রধান দরজা পেরোতেই সামনে থেকে আসতে থাকা একটা মেয়ের সাথে প্রায় ধাক্কা খেয়ে গেল, তবে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে নিজেকে বাঁচালেন। মেয়েটা একেবারে অচেনা, দেখতে ভীষণ মিষ্টি, বয়স 19-20-এর বেশি হবে না, মেরুন রঙের চুড়িদার পরা, মুখ ভরা একরাশ মাধুর্য। তবে আচমকা তাকে দেখে ভোরকে থেমে গেল, কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরল দুই হাতে। আশফাক মীর কর্কশ গলায় জিজ্ঞাসা করলেন, এই মেয়ে কে তুমি? বাসার ভেতর ঢুকলে কি করে? মেয়েটা হকচকিয়ে গেল, নার্ভাস হয়ে নরম কণ্ঠে উত্তর দিল, জি আমি রিদিতা, আহিয়ার ফ্রেন্ড। আশফাক মীর এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালেন, একটু পরখ করে নিলেন চোখ বলে, অতঃপর ভ্রু কুঁচকে গম্ভীর সুরে বললেন, আগে তো দেখিনি কখনো। আচ্ছা যাই হোক, তুমি যেতে পারো। বলে তিনি সোজা নিজের গন্তব্যের দিকে হাঁটলেন। রিদিতা পেছনে তাকে অবাক হয়ে ফিসফিস করল, কি অদ্ভুত আচরণ। তারপর মাথা নাড়িয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। দরজা পেরিয়ে বুক ধরফর করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ালো। প্রতিটা কদমে ভয় কাজ করছিল, যদি আবার কারোর সামনে পড়ে যায় আর সওয়াল জবাব শুরু হয়। ঠিক তখনই তার ভয়টা সত্যি হলো। পেছন থেকে একটা গম্ভীর নারী কণ্ঠ ভেসে এলো। হৃদির বুক কেঁপে উঠল, চোখ পিটপিট করে ধীরে ধীরে ঘুরে তাকালো। ড্রয়িং রুমে রাজকীয় কুশন ঢাকা কিং সাইজ চেয়ারে বসে আছেন মধ্যবয়সী এক নারী, চোখে ভারী ফ্রেমের চশমা, পরিপাটি শাড়ি, মুখে কঠোরতার ছাপ। হৃদিতা ভয়ে ভয়ে এগিয়ে এলো, বুঝতে পারলো এটা আহিয়ার মা। মাথা নিচু করে সালাম দিল। তিনি আসসালামু আলাইকুম ঠান্ডা গলায় জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? জি রিদিতা রায়ান। তুমি আহিয়ার বন্ধু? জি। বাসা কোথায়? মিরপুর 11। এখানের স্থানীয়? জি না, দেশের বাড়ি বরিশালের ভোলা জেলায়। এখানে বোনের বাসায় থেকে পড়াশোনা করি। পরিবারের সবাই কি গ্রামেই থাকে? জি। বাবা কি করেন? ভাই বোন কজন? আব্বু একজন শিক্ষক, আম্মু গৃহিণী। আমরা 4 ভাই বোন। ভাই সবার বড়, নাম ইব্রাহিম, তারপর বোন ঈশানী, তারপর আমি নিজে, আর ছোট একটা বোন আছে রাইসা। হৃদিতা হালকা কেঁপে উঠে এক নিঃশ্বাসে সব বলে দিল। আফরোজা শেখ গম্ভীর দৃষ্টিতে হৃদিতার দিকে তাকালেন, কিছুক্ষণ ভ্রু কুঁচকে থেকে নির্লিপ্ত সুরে বললেন, ঠিক আছে তুমি যাও, আহিয়া ওপরে নিজের ঘরেই আছে। হৃদিতা মাথা নাড়িয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বুক থেকে চাপা ভয়টা যেন একটু হলেও সরে গেল। পিছনে বসে আফরোজা শেখ গভীর দৃষ্টিতে মেয়েটা চলে যাওয়া দেখতে লাগলেন। ঠোঁট শক্ত করে কিছু একটা ভাবলেন মনে মনে, তারপর আঙ্গুলের ডগা দিয়ে চশমার ফ্রেমটা ঠিক করে আবার হাতে ধরা ফাইলের দিকে মন দিলেন। হৃদিতার মনে হঠাৎ করে আহিয়ার উপর অভিমান জেগে উঠেছিল। ক্ষিপ্ত ভঙ্গিতে কাঠের দরজাটা ঠেলে ভিতরে ঢুকতে মুখ থেকে বের হয়ে এলো, আহিয়ার বাচ্চা। কথাটা শেষ করার আগে পাথরের মূর্তির মতো জমে দাঁড়িয়ে গেল দরজার সামনে। চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস যেন আটকে গেল বুকের ভেতর। তার থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে আহাদ রাজামির, অর্ধনগ্ন অবস্থায়, কেবল একখানা কালো ট্রাউজার পরে। ঘরের মৃদু আলোয় চকচক করছে তার কাঁধ, বুক আর শক্তপোক্ত শরীরটা যেন জীবন্ত ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছে সামনে। হৃদিতার গলা শুকিয়ে এলো, নিজের অজান্তেই ঘাড় একটু কাত হয়ে গেল, ওষ্ঠজোড়া ফাঁক হয়ে দৃষ্টি আটকে গেল আহাদের শরীরে। সে যেন চোখ ফেরাতেই পারছিল না। আহাদ ধীর পায়ে 2 কদম এগিয়ে এলো তার দিকে। হৃদি নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। আহাদ ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করে বলল, আহিয়ার তো বাচ্চা নাই, তবে আপনি চাইলে আমরা একটা ছোটখাটো ক্রিকেট টিম বানাইতে পারি, মিস জানো। হৃদিতার দৃষ্টি এখনো আটকে আছে তার শরীরের দিকে। অবচেতনভাবে তর্জনী আঙ্গুল বাড়িয়ে 2 বার স্পর্শ করলো আহাদের চকচকে বুকে। মনে হলো যেন ছুঁয়ে নিশ্চিত হতে চাইছে এটা বাস্তব নাকি কল্পনা। আহাদ কিছু না বলে শুধু অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে তাকিয়ে রইল। হঠাৎ হৃদিতা চমকে উঠল, তীব্র চিৎকার দিয়ে পেছনে সরে গেল। তার পিঠ গিয়ে ঠেকলো কাঠের দরজায়। চোখ বড় বড় করে তাকে ভাঙা গলায় বলল, আপনি এখানে? আপনি আহিয়া রুমে কি করছেন? আহাদ শান্তভাবে বাম হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিল, অতঃপর বিছানা থেকে শার্টটা তুলে গায়ে জড়িয়ে নিতে নিতে উত্তর দিল, ফার্স্ট অফ অল এটা আহিয়া রুম না, অ্যান্ড সেকেন্ডলি আমার বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে এই প্রশ্ন করছেন আমি এখানে কি করছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হৃদিতার চোখ আরো বিস্ময়ে বড় হলো। আপনার বাড়ি? আহাদ এবার 2 কদম এগিয়ে এসে সামান্য ঝুঁকে মুখোমুখি দৃষ্টি মেলালো, কণ্ঠে রুক্ষ দৃঢ়তা। ইয়েস, ভালো করে তাকিয়ে দেখো জানো কোন দিক থেকে এটা আহিয়া রুম মনে হয়। হৃদিতা তখন ধীরে ধীরে চোখ বুলাতে লাগলো চারিপাশে। সত্যি তো রুমটার প্রতিটা কোণ যেন পুরুষালী রুচিতে সাজানো। বড় বড় 2 অদ্ভুত পেন্টিং টাঙানো দেয়ালে, অন্য পাশে ঝুলছে 2 গিটার, একটা বাসন্তী আর একটা কফি মেরুনের সংমিশ্রণ।
দেয়ালের অন্য পাশে ঝোলানো কিছু বক্সিং গ্লাভস, কোণের স্ট্যান্ডে ঝুলছে একাধিক ব্লেজার, আরেক কোণে ড্রেসিং রুমটা বড় পরিপাটি অথচ রুক্ষ। সেদিনের এসবের কিছুই খেয়াল করেনি হৃদিতা, মনে মনে ফিসফিস করল। মানে গেটের সামনে যে মীর হাউস লেখা ছিল, তার মানে এটা আসলেই আহাদ রাজা মীরের বাড়ি। ইস, কি বদ্ধু আমি! এখন কি বলবো, কিভাবে বের হব এখান থেকে? ঠিক তখনই আহাদ হঠাৎ 2 আঙ্গুলে তুড়ি বাজিয়ে তার ধ্যান ভাঙল। কি হলো, কোথায় হারিয়ে গেলেন মিস জানু? হৃদি লজ্জার ভয়ে গুটিয়ে গেল, কণ্ঠ কাচুমাচু অপরাধী ভঙ্গিতে বলল, আসলে আমি জানতাম না, আহিয়ার রুম ভেবে ভুল করে চলে এসেছি। আমি যাচ্ছি। সে দ্রুত ঘুরে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে বজ্রকণ্ঠ ভেসে এলো আহাদের ডাক। স্টপ! পায়ের তলা কেঁপে উঠল হৃদি, ধীরে ধীরে ঘুরে তাকালো। আহাদের কড়া দৃষ্টি সরাসরি তীরের মতো বিদ্ধ হলো তার চোখে। আহাদ 2 আঙ্গুলের ইশারায় কাছে ডাকলো। হৃদিতা থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, অতঃপর কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে এলো। আহাদের সামনে এসে মাথা নিচু করে গুটিসুটি হয়ে দাঁড়ালো। আহাদ গম্ভীর গলায় বলল, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুল যখন করেছিস, এখন শাস্তিটাও নিয়ে যা জানো। হৃদিতা ভয়ে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ আহাদ হুঙ্কার ছাড়ল, ওই চেয়ারের উপরে উঠে দাঁড়া। হৃদিতা কাপা গলায় অনুনয় করল। আমি সত্যিই জানতাম না। আহাদ ঠান্ডা স্বরে গর্জে উঠল, আমি দ্বিতীয়বার রিপিট করবো না রিদি, ডু ইট। অবশেষে হৃদিতা ধীরে ধীরে চেয়ারের উপর উঠে দাঁড়ালো, তার দৃষ্টি নামানো, ঠোঁট কাঁপছে তিত্তির করে। আহাদ এবার স্বাভাবিক ভঙ্গিতে বলল, এবার কান ধর। হৃদিতা বাধ্য মেয়ের মতো 2 হাত তুলে কান ধরল। আহাদ এবার হৃদিতার কাছাকাছি এসে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, যতক্ষণ না আমি রেডি হচ্ছি ততক্ষণ পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে থাকবি। কোনো চালাকি করার চেষ্টা করলে থপড়ায় চেহারার নকশা পাল্টায় দেব। আহাদ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করতে লাগলো। চুলে হাত বুলিয়ে মাঝে মাঝে আর চোখে হৃদির দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলে। মেয়েটার লাজমাখা মুখ দেখে বুকের ভেতরে অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। ইচ্ছে করছিল এই মুখটার দিকে শুধু তাকিয়ে থাকতে। কয়েক মিনিট পর ঘড়ি হাতে বাঁধতে বাঁধতে বলল,